হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আমাদের প্রতিদিনের যে কাজ থাকে সাধারণ গৃহিণীদের, কিচেন থেকে দিনের শুরুটা হয়। আর সকালে এটাই বড় কাজ যে কী নাস্তা বানাবো সেই চিন্তা করা। তো আসলে সময় সুযোগ বুঝে কিন্তু নাস্তার আইটেমটা করে থাকি। আজকে মেয়ের জামা বানাবো, যার কারণে একটু শর্টকাটে আর কি নাস্তা বানানোর চেষ্টা করতেছি। পরোটা বানাবো আর ডিম ভাজি, আর কিছুই করব না। আসলে রুটির চাইতে কিন্তু পরোটা বানানো সহজ আমার কাছে যেটা মনে হয়। আর পরোটা একটা একটা করে বানানো যায়, একটা একটা করে ভাজা যায়। আর রুটি সব একেবারে বেলে নিয়ে তারপরে ভাজতে হয়। তো যাই হোক, এক একজন এক একভাবে কাজ করে কিন্তু সুবিধা বোধ করে, আমার কাছে এটাই সহজ মনে হয়। তাই এটাই করছি। আর মেয়ের বাবা ইদানিং পরোটা বেশ পছন্দ করে। আগে এত বেশি বানাতাম না, কিন্তু রুটি বেশি বানাতাম। ইদানিং ওদের চাহিদার তালিকায় এইটাই এখন থাকে। তো যাই হোক, এখন আমি পরোটা বানাবো আর আমার মেয়ের জামা যে বানাবো সেই গল্পটা করি। মেয়ের স্কুলে মেয়ের হুজুর বলছে যে আগামীকালও চাঁদ উঠতে পারে। এই কথা শুনে মেয়ে তো এসে কান্নাকাটি শুরু করে দিছে যে আম্মু, হুজুর বলছে যে আগামীকালও চাঁদ উঠতে পারে, তো তুমি আমার জামা বানাচ্ছ না কেন? তো ও ভাবছে যে রোজার ঈদের মতো এই চাঁদ রাতের পরে তিনি ঈদ, তো যদি আগামীকালও চাঁদ ওঠে তাহলে তো ঈদের আর সময় নেই। ও সেই ভেবেই কান্নাকাটি শুরু করছে। তো পরে আমি আর ওর বাবা ওকে বললাম যে এই ঈদে কিন্তু 10 দিন আগে চাঁদ ওঠে, এখনও 10 দিন আছে। তো তোমার জামা আমি বানিয়ে দেব, চিন্তা করো না, হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই। কিন্তু তারপরেও ছোট মানুষ আসলে বারবার এসে বলতেছিল, তাই ভাবলাম যে আজকে আগে ওর জামাটা করে দিই, বাকি কাজ সব পরে হবে। তো এই চিন্তা ভাবনা থেকেই আজকে সকালে উঠে ঝটপট নাস্তা করে নিচ্ছি। দুপুরে রান্নাও আমি তাড়াতাড়ি শেষ করে সেলাইয়ে বসবো। আসলে রান্না না করে যদি আবার সেলাইয়ে বসি তাহলে রান্নার দেরি হয়ে যাবে, আবার এদিকে মানসিক একটা টেনশন কাজ করবে যে কখন রান্নাবো, কখন উঠবো। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো, সেই চিন্তা ভাবনা থেকেই কাজ শুরু করেছি সকাল থেকে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কাজের অগ্রগতি কতটুকু করতে কি পেরেছি। আর এখানে পরোটার ডো বেশি হয়ে গেছিলো, তো এই 3টা রেখে দিচ্ছি। আমি নর্মাল চেম্বারেই রাখবো, ফ্রিজের পরের দিন বানিয়ে ফেলবো। এভাবে কিন্তু 2-3 দিন নর্মালেই রাখা যায়। তো যাই হোক, আমি সবার নাস্তা দিয়ে দিয়েছি, এখন নিজের নাস্তাটা নিয়ে নিচ্ছি। মেয়ের বাবাকে কিন্তু ডিম পোস্ট করে দিয়েছি, সেইভাবে খাবে না। আর একটু তরকারি ছিল সেটাও নিয়েছে, কারণ মেয়ের বাবার অল্পতে হয় না ভাজি তরকারি বা ডিম ভাজি সাথে মিষ্টি কিছু, মানে 2-3 রকমের কিছু হলে তার খেতে সুবিধা হয়। যদিও ভাজি আসলে সব সময় করার সময় সুযোগ হয় না, তারপরেও চেষ্টা করি যখন সুযোগ পাই করে দিই। আর এখন তো পেঁপে গাছ এতদিন ছিল না, যার কারণে পেঁপে ভাজি করা হয়নি, শুধু আলু ভাজি করে দিয়েছি। তো এখন আবার আলহামদুলিল্লাহ পেঁপে গাছ হয়েছে, পেঁপে বেশ বড় হচ্ছে তাড়াতাড়ি। তো ঈদের পর থেকে হয়তো পেঁপে ভাজি রেগুলারই খাওয়া যাবে। আর বাসার পিছন দিয়েও কিন্তু অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে, তো সেই গাছগুলো বেশ বড়ই হচ্ছে আর কি তাড়াতাড়ি বৃষ্টিতে। তো দেখা যাক কতদূর কি হয়। আর এই যে তরই ধরতেছে করলার, এই গাছেও অনেক করলা হচ্ছে। আবার নতুন যে গাছ করা হয়েছে সেই গাছেও কিন্তু বেশ ভালো করলা আসছে। তো ওইটা মাটিতে দেওয়ার পরে আমাদের একটু মনে হয়েছে যে ভুল হয়েছে, এরকম ছোট একটা মাচা করে দিলে হতো। তো এই যে এটা মাচা করে দেওয়ার কারণে কিন্তু এই করলাগুলো খুব সুন্দর হয়, বেশ ফ্রেশ থাকে আর কি। আর ওইগুলোতে বৃষ্টি হলে করলাগুলো কাদো দিয়ে মাখামাখি হয়ে যায়, তো ওইগুলো আবার বেশ ভালো করে ধুতে হয়। তো যেহেতু একদিনেই অনেক করলা ওঠে না, অল্প অল্প করে উঠে ফ্রিজে রাখতে হয়। তো ভেজা করলা রাখলে দেখা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, অল্প কয়েকটা করলা ফ্রিজে আছে, আর আজকে কয়েকটা উঠিয়ে নিলাম, সেটা দিয়েই ভাজি করব। আর এই যে এই পেঁপে গাছের কিন্তু পেঁপে ঈদের পর থেকেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে আমাদের লাউ গাছ কিন্তু আবার নতুন করে লাগিয়েছি, সেটা আগা ছেড়েছে, সেই জন্য পুরাতন যে লাউ গাছ সেটা কেটে ফেলবো। তাই আমি একটু উপরে উঠে দেখছিলাম যে লাউটাও আছে নাকি, গাছের কি অবস্থা, আগা পাতা এগুলো কেটে খাওয়া যাবে নাকি। তো এই যে এরকম কেমন হলুদ হলুদ কুকরি কুকরি হয়ে গেছে, যার কারণে আর কাটলাম না, গাছের গোড়া উপরে দিয়েছি। বর্ষার দিন গাছপালা যেমন সতেজ হয়, সেরকম কিন্তু পোকামাকড়ে অনেক উপদ্রব হয়। তো যাই হোক, এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিচ্ছি। এখানে আলু বেগুন ঢেঁড়স দিয়ে একটা তরকারি রান্না করব, বাটা মাছ দিয়ে, হালকা ঝোল, আর করলা ভাজি করব। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদের কিছু পুরনো রিকোয়েস্টই করছি,
আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আমি একেবারেই সাধারণ জীবনযাপন করি আর একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বউ। তো আমি একেবারেই সাধারণ যে জীবনযাপন করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওতে দেখবেন যে আমি অনেক কিছু একেবারে রান্না বান্না করি না বা অনেক কিছু আমার পরিবারে নাইও আপনাদের কাছে শেয়ার করার মতো বা দেখানোর মতো। তো এখানে আমি আসলে একটা নেগেটিভ কমেন্ট পেয়েছি যেটার ভিত্তিতে বলছি। তো আমি একেবারেই যা ব্যবহার করি, যেভাবে চলাফেরা করি, যা খাওয়া দাওয়া করি সেটারই কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি। ভিডিও করব বলে যে আলাদা করে কিছু করি, যেদিন ভিডিও করব সেদিন অনেক কিছু করি এরকম না, একেবারেই সিম্পল আর কি। সব কিছু সাধারণভাবে আমি ভয়েস ওভারও করি, একেবারে যেভাবে আর কি ভিডিওটা তৈরি করি সেটার ভিত্তিতে। অপ্রাসঙ্গিক কিছুই কিন্তু কখনো বলি না বা কারো সম্পর্কেও সেরকম কোনো কিছু বলি না। তারপরেও এরকম কমেন্ট আসলে করার মানে কি আমি বুঝি না। তো যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, এরকম নেগেটিভ দু একটা কমেন্ট আসতেই পারে, সেটা ইগনোর করি সবসময়। যদিও ওইরকম নেগেটিভ কমেন্ট আসে না, তারপরে দু একজন বলে। আর একজন আপু গত ভিডিওতে বলছে যে আমার কথা আটকায়। আসলে উনি এটা বলতে কি বুঝাইছে আমি বুঝি নাই। তো আমি আসলে এভাবেই কথা বলি আপু, কথা আটকায় বা আসলে এই কথাটা কেন বলছে আমি জানি না, কিসে কথা আটকায়। এর আগে কখনো কেউ বলেনি যে আমার এই কথা আটকে যায় বা কথাতে কোনো সমস্যা আছে। তবে আমি নর্মালি ভয়েস দিই, আমি কোনো স্পিকার বা কিছুই ইউজ করি না, হয়তো এই জন্য শুনতে সমস্যা হয়। আবার সাইডে ব্যাকগ্রাউন্ডেও হয়তো হালকা শব্দ টব্দ থাকে, যেহেতু আমার বাসায় মুরগি কবিতর এগুলো থাকে। আর একদমই মানে গ্রামের মতো এলাকায় বাসা, সাইডে বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করে, তো চাইলেই একেবারে সাইলেন্ট স্পেস পাওয়া সম্ভব না, যার কারণে হালকা নয়েজ থাকে। তো সেগুলো আসলে স্কিপ করেই যারা দেখতে পারবেন তারা ভিডিও দেখবেন। তো কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ওইভাবে কাউকে হাট করে কিছু বলতে চাইনি, কিন্তু যখন কেউ নেগেটিভ কমেন্ট করে সেটা শুনলে কিন্তু আমাদেরও খারাপ লাগে। একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়, তো সেটা যদি ভালো ফিডব্যাক না পাওয়া যায় বা নেগেটিভ কিছু আসে সেখানে, সেটাও কিন্তু কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো যারা কষ্ট করে আসলে তারাই এটার মর্ম বুঝবে। আর যারা এরকম নেগেটিভ কমেন্ট করেন তারা কিন্তু নেগেটিভ মন মানসিকতারই পরিচয় দিয়ে যান, আর কিছুই না। তো যাক, এই বিষয়ে আর কিছু বলছি না, এখানে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তারপরে তরকারি হয়ে গেলে সেগুলো আমি বাটিতে বেড়ে রাখছি, যেহেতু আমি বললাম মেয়ের জামা সেলাই করব, তাই আগে আগে রান্না করেছি। পরে আজান যখন দিবে জোহরের তখন ভাতটা বসিয়ে দিব। আমরা আসলে 1:30 2টার দিকেই দুপুরের খাবারটা খাই, অনেক আগেও খাই না, একেবারে লেট করেও খাই না। তো আসলে ওরকম সময় খাবো, যার কারণে এগুলো ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। আর হাঁড়ি পাতিল যা বের হবে সেগুলো ধুয়ে আমি মেশিনে বসে যাব। আর মেশিনে বসে আমি প্রায় একটা জামা সেলাই করার পরে বৃষ্টি হচ্ছিল কিন্তু সারাদিনই গুড়ি গুড়ি, তো ভাবলাম যে কিছু খাই। তো এই বৃষ্টির জন্য মনে হচ্ছিল যে একটু টক ঝাল মিষ্টি করে চাল ভাজা মাখিয়ে খেলে ভালো লাগবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই একটু উঠে চাল ভেজে নেই। চাল, মোটা চাল আসলে ভাজলে ভালো লাগে, চিকন চাল ভাজলে এত ভালো লাগে না। কিন্তু এখন তো বাসায় যেই চালটা আছে ভাতের, সেটা ছাড়া অপশান নাই। তো সেই চালটাই একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ, মরিচ, লেবুর রস, আচারের তেল আর চিনি দিয়ে মেখে নিয়েছি। এভাবে আমের আচার বা জলপাইয়ের আচার আর তেল দিয়ে মাখালে, হালকা একটু চিনি ছিটে দিলে এত ভালো লাগে এটা খেতে। তো যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, লেবু অবশ্যই দেবেন। এখানে কিন্তু অল্প অল্প আচারও নিতে হবে, তাহলে ওইটা খেতে বেশি ভালো লাগে। তো সেটা খেয়ে আমি আবার বসি সেলাইয়ে। তো পরে আরেকটা জামা সেলাই করি। আর 2টা জামাই কিন্তু মানে বাঁচা কাপড় দিয়ে, একটা আমার ভাতিজির জন্য যে আমি কাপড় কিনেছিলাম ওর 2 পিস বানিয়ে ছিট বেসেছে, সেটা দিয়ে একটা টপসের মতো করে বানিয়েছি। আর এই যে এখন যেটাতে বউ লাগাচ্ছি সেটা আমার আম্মুর জামার সিট কিনে বেচেছে, সেটা। এটাতে কিন্তু নিচের ঝোলে অনেক জোড়া দেওয়া আছে,
কিন্তু আমি মানে একদম মিলায় জোড়াগুলো দিয়েছি প্রিন্ট এবং ছাপ অনুযায়ী, যার কারণে একদমই বোঝা যাচ্ছে না। তো এই জামাটাও কিন্তু অনেক ঘের হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো দেখে কিন্তু বোঝা যাবে না এটা জোড়াতালি কাপড় দিয়ে বানানো। তো মেয়ে আর মেয়ের বাবাও খুব পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে মেয়ে। আর আরেকটা যে জামা সেটা হচ্ছে একটু শর্ট টপসের মতো, তো ওইটাও আসলে বেশ পছন্দ হয়েছে। ছোট মানুষ আসলে নতুন কিছু পেলে অবশ্যই খুশি হবে, এটা স্বাভাবিক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।